বিচার কি পাবে নিগৃহীতা? আমার মনে হয় না। আমি একজন 24 বছর প্র্যাকটিস করা উকিল হিসেবে এবং 6 বছরের কাছাকাছি বিচারপতির কাজ করা মানুষ হিসেবে বলছি যে এই মামলার কোনো ভবিষ্যৎ নেই। কে করলো? একজনের কাজ এটা সম্ভব একজনের পক্ষে? আর তারপর যখন তাকে অ্যারেস্ট করা হলো, তার গায়ে কোনো ক্ষতচিহ্ন আছে কি নেই তার জন্যে হসপিটালে তাকে নিয়েই যাওয়া হলো না। একদম প্রথমেই তো সেই ছেলেটিকে একটা ডিফেন্স তৈরি করে দেয়া হলো। সে প্রথম দাঁড়িয়ে বলবে যে হুজুর আমি যদি এইসব করেই থাকি তাহলে আমার গায়ে তো কিছু ক্ষতচিহ্ন থাকার কথা ছিল, পুলিশ তো দেখালো না, দেখাতে পারলো না, তাহলে আমি কোথায় ছিলাম? আমি তো ছিলাম না সেখানে। ওখানেই মামলাটা শেষ হয়ে যাবে। কিন্তু যাতে শাস্তির সেই ছেলেটি না পায় তার সব ব্যবস্থা মুখ্যমন্ত্রী এবং পুলিশ করে ফেলেছে। সুতরাং আমার মনে হয় না এই ছেলেটি আর কোনো শাস্তি পাবে। আমি ব্যক্তিগতভাবে দেখিয়ে দেবো যে কীভাবে একেবারে পরিকল্পনা করে মৃতদেহটিকে পুড়িয়ে দেওয়া হলো, এখন আবার অন্যান্য এভিডেন্স নষ্ট করে দেওয়া হচ্ছে। এবং আমি রাজ্যপালের কাছে আবেদন করব, যদি তার কোনো শিরদাঁড়া অবশিষ্ট থাকে এখনই রাষ্ট্রপতির শাসন চালু করার রেকমেন্ডেশন পাঠাবেন। মুখ্যমন্ত্রীর এত সাহস কবে থেকে হলো? হঠাৎ তিনি বললেন যে আমার কোনো লেনাদেনা নেই, সিবিআই হলে হতে পারে, আমার কোনো আপত্তি নেই। আমি তো সেই ব্যক্তি যিনি সিবিআইয়ের অন্তত 19টা মামলায়, বিভিন্ন রকমের মামলায় বারে বারে সিবিআই তদন্তর আদেশ দিয়েছি। সন্দীপ ঘোষ কেন এত প্রিয় পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের? সে তো আরেক ধরনের ভাইপো। খোঁজ নিন না সন্দীপ ঘোষটাকে, ভালো করে খোঁজ নিন, তার ব্যাকগ্রাউন্ড, তার পরিবারের পরিচয়। মেয়েটির পেলভিক বোন ভেঙে গেছে। কখনই পেলভিক বোন ভাঙে? মেয়েটি পড়ে আছে, তার দুটো পা রাইট অ্যাঙ্গেলে, দুটো দিকে। এটা কখন হয়? কে করলো? একজনের কাজ এটা সম্ভব? যে অপরাধী ছিল, যার গায়ে হয়তো চিহ্ন ছিল আঁচড় কামড়ের, এই 5 দিনে সেটা মিলিয়ে গেছে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। যে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে শোরগোল পড়ে গেছে সমস্ত রাজ্য, সমস্ত দেশ এবং সারা বিশ্বে সেই আরজিকর কাণ্ডে চিকিৎসক, তার মৃত্যু, ধর্ষণ, এগুলো নিয়ে আলোচনা চলতেই থাকছে। কিন্তু প্রশ্ন একটাই, যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনা তো ঘটেই গেছে, কিন্তু যে নিগৃহীতা, যে নির্যাতিতা, সে কি বিচার পাবে? বিচার কি পাবে আমাদের সমাজ? বিচার কি পাবে মানুষ? অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা এবং পরিস্থিতি। স্বাধীনতার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে এবং আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে চলে গেছে সিবিআইয়ের হাতে এই ঘটনার তদন্ত ভার। আজকে কন্যাশ্রী দিবস, রাজ্যের কন্যারা কতটা সুরক্ষিত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে আমরা উপস্থিত হয়েছি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। স্যার, ইমেজ বেঙ্গল আপনাকে প্রথমে স্বাগত। নমস্কার স্যার, অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা এবং স্বাধীনতার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আজকে আপনার সাথে এই নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। প্রশ্ন একটাই, যে ঘটনা ঘটে গেছে সেটা তো ফেরত আসার নয়, কিন্তু এখন সকলের মনে একটাই প্রশ্ন, যে বিচার কি পাবে নিগৃহীতা? আমার মনে হয় না, কারণ এর মধ্যেই যেভাবে এভিডেন্স নষ্ট করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, তাতে বিচার পাওয়া খুব মুশকিল। কারণ বিচারকের কাছে সব তথ্য প্রমাণ জোগাড় করে হাজির করে পুলিশ কর্তৃপক্ষ। সেইগুলো দেখে বিচারক দেখেন যে সত্যি সত্যি সেগুলো কোনো প্রমাণ কিনা, সত্যি সত্যি সেখান থেকে প্রমাণিত হচ্ছে কিনা যে কেউ দোষী, নাকি সেটা প্রমাণ হচ্ছে না। তা যদি না হয় তাহলে যার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযুক্তকে মুক্ত করে দেওয়া হয়, আর যদি প্রমাণ হয় তাহলে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কিন্তু যাতে শাস্তির সেই ছেলেটি না পায় তার সব ব্যবস্থা মুখ্যমন্ত্রী এবং পুলিশ করে ফেলেছে। সুতরাং আমার মনে হয় না এই ছেলেটি আর কোনো শাস্তি পাবে। শাস্তি এখন যদি কাউকে দিতে হয়, সেই শাস্তি দেওয়ার মানুষ হচ্ছেন মমতা ব্যানার্জি। তাকে শাস্তি দিতে হবে, তাকে ওই সিংহাসন থেকে টেনে নামিয়ে দিতে হবে। আজকে রাত্রে রাত দখল করার একটা অভিযান আছে বলে শুনেছি, মহিলারা রাত দখল করবেন। আমি তো মনে করি সারা পশ্চিমবঙ্গের দখল নিয়ে নেওয়া দরকার। বিভিন্ন রাস্তায়, বিভিন্ন জেলা সদরে
এবং কলকাতা শহরের দখল নিয়ে নেওয়া উচিত মানুষের, এবং সেই দিকেই ব্যাপারটা এগোচ্ছে। স্যার, একটা বিষয় যে প্রথমে যখন ঘটনাটা ঘটলো তখন প্রথমে অসুস্থ, তারপরে আত্মহত্যা, তারপরে তার বাড়ির লোকের হাতে অত্যন্ত দ্রুততার সাথে মৃতদেহ তুলে দেওয়া, একবার মাত্র পোস্টমর্টম করিয়ে এবং সেই মৃতদেহ পুড়িয়েও ফেলা হলো। স্যার, এই সমস্ত ক্ষেত্রে যেটা খুব ইম্পর্ট্যান্ট যে প্রত্যক্ষদর্শীর বয়ান এবং বায়োলজিক্যাল এভিডেন্স। তো স্যার, আপনি তো একজন প্রাক্তন বিচারপতি, আপনার কি মনে হয় স্যার যে এই দুটো সিবিআই যথাযথভাবে সংগ্রহ করতে পারবে? প্রথম হচ্ছে, প্রত্যক্ষদর্শীর বয়ান পাওয়া যায় না, যাবে না, কেউ প্রত্যক্ষদর্শী ছিলেন বলে মনে হয় না এইসব ঘটনার। আর দ্বিতীয়ত হচ্ছে যে তথ্য প্রমাণের কথা বললেন, মৃতদেহ তো পুড়িয়ে আসল প্রমাণটাই নষ্ট করে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি যখনই দেখেছেন যে মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে, তখনই তার প্রথম প্ল্যান হচ্ছে মৃতদেহটিকে পুড়িয়ে দাও। আর এই মৃতদেহটিকে পোড়ানোর অধিকার তো একমাত্র পিতামাতার। তাদেরকে এমনভাবে, সেই দিন তাদের মেয়ে মারা গেছে, তাদেরকে এমনভাবে পুলিশে ঘিরে রেখেছে, চাপ দিচ্ছে বিভিন্ন রকমভাবে, তারা ভাবতেও পারছে না, তাদের তো মাথাটা তো কাজ করে না এরকম বিপদে। তারা ভাবতেও পারছেন না যে একটা সেকেন্ড পোস্টমর্টম হবে। তাদের কাছে কাউকে যেতে দিচ্ছে না, যে কোনো আইনজীবী বা কোনো নেতা বা অন্য রাজনৈতিক দলের নেতা বা অন্য কোনো মানুষ গিয়ে তাদেরকে একটা পরামর্শ দেবেন যে একটা সেকেন্ড পোস্টমর্টমের দাবি আপনারা তুলুন, এক্ষুনি মৃতদেহ পোড়ানো উচিত হবে না। সেইটাই করতে দেয়নি। যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এই তথ্য প্রমাণ নষ্টে নেতৃত্ব দেন এবং তার পুলিশ যেটা করে, সেখানে বুঝতে হবে যে সেই রাজ্যে আইনের শাসন আর নেই, সংবিধানের শাসন আর নেই। এই রাজ্যে এই মুহূর্তে 356 ধারা জারি করা উচিত, সরকারকে ভাগিয়ে দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত, এবং রাষ্ট্রপতির শাসন কিছুদিন চলার পরে ভোট নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু আমরা দেখেছি যে এই ঘটনাতে পুলিশ যেভাবে তৎপরতার সঙ্গে পুরো বিষয়টিতে আড়াল করার চেষ্টা করেছে, তো এখানে কি আগামী দিনে পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়? আপনি কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু সেটা এই শাসনে হবে না, তৃণমূলের এই শাসনে হবে না। সেটার জন্য রাষ্ট্রপতির শাসন হওয়া দরকার, এবং সেখানে আমরা দেখিয়ে দেবো, আমাদের পার্টির তরফ থেকে আমরা দেখিয়ে দেবো, আমি ব্যক্তিগতভাবে দেখিয়ে দেবো যে কীভাবে একেবারে পরিকল্পনা করে মৃতদেহটিকে পুড়িয়ে দেওয়া হলো, এখন আবার অন্যান্য এভিডেন্স নষ্ট করে দেওয়া হচ্ছে। তখন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এবং এই পুলিশরা তো বেশিরভাগই ভীষণ দুর্নীতিগ্রস্ত। পুলিশের বড় কর্তারা, তাদের উপার্জনের সঙ্গে তাদের সঞ্চিত সম্পত্তি তার কোনো মিল আছে কিনা তার তদন্ত হওয়া দরকার এই আইপিএস অফিসারদের। সেটা হলেই বোঝা যাবে যে তারা কতদূর ভদ্রভাবে তারা জীবনযাপন করতেন, কতদূর সৎভাবে জীবনযাপন করতেন, বা আমরা একদল জোচ্চোরের হাতে পড়েছি কিনা। আমার ধারণা আমরা একদল জোচ্চোরের হাতে পড়েছি, রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে। স্যার, অতীতে আমরা পার্ক স্ট্রিট গণধর্ষণ, কামদুনির ঘটনা, এগুলো সমস্ত দেখিয়েছি। সময়ের সাথে সাথে কিন্তু একটা সময়ের পর গিয়ে সব কিছু স্তিমিত হয়ে যায়। তো আজকে যে শোরগোল, আজকে যে প্রচার চলছে, যে আন্দোলন চলছে, নিশ্চিতভাবে সময়ের পরিপ্রেক্ষিতে হয়তো একটা সময় স্তব্ধ হয়ে যাবে, এটাই মনে হয়। আমরা গত বছরের ঘটনা যদি বলি, যে যাদবপুরে একটি র্যাগিং কাণ্ডে একটি ছেলে যেখানে মারা গিয়েছিল, সেই ঘটনাও কিন্তু 1 বছর যেতে না যেতে অনেকটা স্তব্ধ হয়। আজকের দিনে যেহেতু কন্যাশ্রী দিবস, আমি সেই প্রসঙ্গে আরও একবার আপনাকে বলবো, বাংলার কন্যাদের জন্য আমরা এক্স্যাক্টলি ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? আমরা দাঁড়িয়ে আছি একদল ইতর জানোয়ারদের শাসনের মধ্যে, যেটা সুশাসন নয়, যেটা কুশাসন। এদেরকে সরাতে হবে, এবং এর জন্যে এই আন্দোলন স্থিমিত হলে চলবে না। এই আন্দোলনের অনেক বাড়বাড়ন্ত আরও হওয়া দরকার, এবং হবে। সারা পশ্চিমবঙ্গের দখল নিয়ে নেবে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এই দুর্বৃত্তদের হটিয়ে দেবে। এবং আমি রাজ্যপালের কাছে আবেদন করব, যদি তার কোনো শিরদাঁড়া অবশিষ্ট থাকে যেখানে মুখ্যমন্ত্রী নেতৃত্ব দিয়ে এভিডেন্স নষ্ট করে দেন, সেই রাজ্যে কোনো আইনের শাসন নেই, সেই রাজ্যে কোনো সংবিধানের শাসন নেই, সেই গ্রাউন্ডে এক্ষুনি রাষ্ট্রপতির শাসন চালু করার রেকমেন্ডেশন পাঠাবেন, এবং তারপর কেন্দ্র ঠিক করবে সেই রেকমেন্ডেশন মেনে নেওয়া হবে কি হবে না। কিন্তু
উপযুক্ত পরিস্থিতি আজ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর এত এত সাহস কবে থেকে হলো? হঠাৎ তিনি বললেন যে আমার কোনো লেনাদেনা নেই, সিবিআই হলে হতে পারে, আমার কোনো আপত্তি নেই। আমি তো সেই ব্যক্তি যিনি সিবিআইয়ের অন্তত 19টা মামলায়, বিভিন্ন রকমের মামলায় বারে বারে সিবিআই তদন্তর আদেশ দিয়েছি। সেই সিবিআই তদন্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং তার জোচ্চোর ভাইপো এরা বারে বারে সুপ্রিম কোর্টে গেছে, রাজ্যবাসীর ট্যাক্সের কোটি 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 টাকা খরচা করে দালাল উকিল সব নিযুক্ত করেছে, করে একটা করে স্থগিত আদেশ কখনো আনতে পেরেছে, কখনো আনতে পারেনি। তিনি তখন সিবিআই এর এত বিরোধিতা করেছিলেন কেন বলুন তো? কারণ সব তথ্য প্রমাণ রেকর্ড আমার হাতে চলে এসেছিল। সিবিআই যে তদন্ত আজও করছে, বিরাট একটা এলাকা জুড়ে তদন্ত করতে হচ্ছে, তাই সময় লাগছে। এই তদন্তের প্রাথমিকভাবে 6-7জন তাদের দালাল এবং নেতা জেলে। আপনি ভাবুন, পুরো শিক্ষা দপ্তরটা জেলে। সেই মুখ্যমন্ত্রীর হঠাৎ এত বড় সাহস থেকে হলো, যদি না তিনি আসল এভিডেন্সটা নষ্ট করিয়ে দিয়ে থাকেন, মৃতদেহ পুড়িয়ে দিয়েছেন, তারপর বলছেন সিবিআই হলে আমার কোনো দায়িত্ব না, আমার কোনো লেনাদেনা নেই। তাহলে আপনার লেনাদেনা আছে, ওই শিক্ষা দুর্নীতিতেও আপনার লেনাদেনা ছিল, এই মৃত্যুতেও আপনার লেনাদেনা আছে। আপনি কাউকে আড়াল করতে চাইছেন। এখন আমরা অনেকেই জেনে গেছি সেই কাউকে যে বলে, যাকে উদ্দেশ্য করে বললাম, সেই ব্যক্তি বা ব্যক্তিরা কারা এবং কি জিনিস সেই মেয়েটি জেনে ফেলেছিল। সন্দীপ ঘোষ কেন এত প্রিয় পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের? সে তো আরেক ধরনের ভাইপো, খোঁজ নিন না সন্দীপ ঘোষটাকে, ভালো করে খোঁজ নিন, তার ব্যাকগ্রাউন্ড, তার পরিবারের পরিচয় জানতে পারবেন যে সে আরেক ধরনের ভাইপো মমতা ব্যানার্জির। বুঝেছেন? তো এই তো অবস্থা চলছে। এইখানে শাস্তি পাওয়া, শাস্তি হওয়া, প্রকৃত ন্যায় বিচার হওয়া খুব মুশকিল। আদালত বলবে যে ন্যায্য বিচার করে দেখলাম এই ছেলেটির বিরুদ্ধে কোনো প্রমাণই কিছু করতে পারলো না। একটা ছেলে একজনের পক্ষে এটা সম্ভব? এইভাবে একটি মানুষকে মেরে ফেলা সম্ভব নয়। স্যার, পাশাপাশি যৌনাঙ্গে যে পরিমাণ সিমেন্স পাওয়া গেছে, তো সত্যি কতটা পাওয়া গেছে না পাওয়া গেছে পোস্টমর্টেম রিপোর্ট আমি এখনও দেখিনি, দেখতে হবে। তো সবচেয়ে আশ্চর্য হচ্ছে, কি বলবো, আপনি একজন মহিলা, মেয়েটির পেলভিক বোন ভেঙে গেছে। কখনই পেলভিক বোন ভাঙে? নারকীয় অত্যাচার না হলে? মেয়েটিকে গলা টিপে মারা হয়েছে, তার হাইওয়াইড বোন এইটা যেটা ভেঙে দেওয়া হয়েছে, এই নারকীয় অত্যাচার করে তারপর তাকে খুন করা হয়েছে। একটা তথ্য চালানো হচ্ছে যে ন্যাক্রোফিল ঘটেছিল, মৃতদেহের ওপর যৌন অত্যাচার। তা নয়, যৌন অত্যাচার, তার পাশাপাশি অন্যান্য নিগ্রহ, অত্যাচার এবং শেষকালে এমন অত্যাচার যাতে তার পেলভিক বোন ভেঙে যায়। একটা মানুষের কখন ভেঙে যায়? কালকে এক বৃদ্ধা ভদ্রমহিলা, যিনি যে বাড়ির মেয়ে মারা গেছে, তাদের প্রতিবেশী, তার একটা বক্তব্য শুনছিলাম। তিনি বলছেন যে গিয়ে দেখা গিয়েছিল মেয়েটি পড়ে আছে, তার দুটো পা রাইট অ্যাঙ্গেলে, দুটো দিকে। এটা কখন হয়? কে করলো? একজনের কাজ এটা সম্ভব একজনের পক্ষে? আর তারপর যখন তাকে অ্যারেস্ট করা হলো, তার গায়ে কোনো ক্ষতচিহ্ন আছে কি নেই তার জন্যে হসপিটালে তাকে নিয়েই যাওয়া হলো না। একদম প্রথমেই তো সেই ছেলেটিকে একটা ডিফেন্স তৈরি করে দেওয়া হলো। সে প্রথম দাঁড়িয়ে বলবে যে হুজুর, আমি যদি এইসব করেই থাকি তাহলে আমার গায়ে তো কিছু ক্ষতচিহ্ন থাকার কথা ছিল, পুলিশ তো দেখালো না, দেখাতে পারলো না, তাহলে আমি কোথায় ছিলাম? আমি তো ছিলাম না সেখানে। ওখানেই মামলাটা শেষ হয়ে যাবে। আমি একজন 24 বছর প্র্যাকটিস করা উকিল হিসেবে এবং 6 বছরের কাছাকাছি বিচারপতির কাজ করা মানুষ হিসেবে বলছি যে এই মামলার কোনো ভবিষ্যৎ নেই। সিবিআই কতটা উদ্ধার করতে পারবে আমি জানি না। আজকে তো আমি দেখছি যে সেই এলাকার সেই ওই প্লেস অফ অকারেন্স যাকে বলে, সেখানে অনেক দেয়াল ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, আমরা গতকাল রাত্রে সেটা দেখেছি। স্যার, এটা কি কারণে, মানে কোন তথ্য লোপাটের চেষ্টা? মানে ওই যে কোনো তথ্য, এলাকাটাকে একেবারে লণ্ডভণ্ড করে দেওয়া, যাতে কোনো তথ্যই খুঁজে না পাওয়া যায়। বুঝেছেন? এই জন্য করা হচ্ছে একেবারে প্ল্যানফুলি।
করা হচ্ছে। যারা এই প্ল্যান করে একটা মৃত্যু তার প্রকৃত অনুসন্ধান না করে তাকে চাপা দিতে চায়, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার তো বহুদিনই ছিল না, কোনো আইনি অধিকারও নেই। তাদেরকে এই মুহূর্তে খারিজ করতে হবে, এটা আমার দাবি। মুখ্যমন্ত্রী এতই নির্লজ্জ, তিনি পদত্যাগ করবেন না। সেই আছে দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান, দড়ি ধরে টান মারতে হবে। আমি চাই সারা কলকাতার দখল সাধারণ মানুষ নিয়ে নিক, প্রতিটি জেলার সদর দপ্তর সদর এলাকার দখল সাধারণ মানুষ নিয়ে নিক জমায়েত করে, এবং এদেরকে টেনে নামিয়ে দেওয়া হোক। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ অবশ্যই প্রয়োজন, এবং তার জন্য আবেদন করছি প্রধানমন্ত্রীর কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, সেই আবেদন আমি রাখছি। স্যার, আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার মেয়েদের, আমরা প্রত্যেকেই এই বিষয় নিয়ে আলোচনা করছি এবং প্রত্যেকে ভীষণ ভীত সন্ত্রস্ত, যাদের রাত্রিবেলা ডিউটি করতে হয়, এবং রাত্রিবেলা শুধু নয়, যাদের সাধারণ সময়েও ডিউটি করতে হয়। তো এই পরিস্থিতিতে অপরাধী যদি শাস্তি না পেল, তাহলে তো আগামী দিনে এই ঘটনার প্রবণতা বাড়বে। তাকে তো ধরাই হচ্ছে না, যে বা যারা অপরাধী তাদেরকে যে ধরবে, সেটা এখনো পর্যন্ত সেই কাজটাই হয়নি। এখন কোনো অপরাধীকে তাকে ধরে কিচ্ছু প্রমাণ করা যাবে না। সুতরাং আপনি লিখে রাখুন, এই মামলার বিচার ওই রকমই হবে, যে কোনো প্রমাণ পাওয়া গেল না, তথ্য প্রমাণ আনতে পারল না পুলিশ, ফলে ছেলেটির কোনো শাস্তি হবে না। আর সবচেয়ে ভয়ের কথা কি দাঁড়ালো জানেন? যে কোনো দিন আপনার আমার বাড়িতে ঢুকে নিগ্রহ করে যাবে, খুন করে যাবে, এবং তারপরে এই মমতা ব্যানার্জি সেই ইতর ছোট লোক যারা করে যাবে, তাদেরকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র করতে শুরু করে দেবেন, তার পুলিশকে দিয়ে কাজ করাতে শুরু করে দেবেন। এই তো হয়েছে, এই তো ঘটেছে ঘটনা। আপনি ভাবুন না, আমাদের হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা যখন 2-3টে রায় দিচ্ছিলেন, কিছু কিছু অর্ডার দিচ্ছিলেন দুর্নীতির মামলায়, হঠাৎ তার স্বামীর কণ্ঠস্বর, তিনি একজন উকিল, তার স্বামীর কণ্ঠস্বরের জন্য পুলিশ দৌড়ে চলে গেল কোর্টে। অথচ একই সময় যে কালীঘাটের কাকু হসপিটালে ভর্তি করে রাখা হয়েছিল, শিশুদের পেটে তাকে শুইয়ে রাখা হয়েছিল, তার কণ্ঠস্বর সংগ্রহ করা হচ্ছিল না, কিছুতেই হতে দিচ্ছিল না। তারপর ওই জাস্টিস অমৃতা সিনহা অর্ডার দিয়ে একে বাধ্য করেন কণ্ঠস্বর সংগ্রহ করানোর জন্যে। বুঝতে পারছেন কীভাবে পুলিশ ডিস্টার্ব করার জন্য উঠে পড়ে লেগেছে। একদল পুলিশ তো পুলিশ বরাবরই এভাবে তৈরি হয়ে থাকে, যে যারা আমাদের শাসক তাদের একেবারে পদলেহন করব, তার বিনিময়ে আমি গলাটা, মূলোটা, শিকেটা এসবগুলো পাবো। আজকে আমাদের এখানে ইতরদের চলছে, শাসন চলছে, ছোট লোকদের শাসন চলছে। আমি মানুষকেও বলবো সচেতন হওয়ার কথা। মানুষ কেন এত ভোট দেয়? তারা জানতে পারে না, তারা বুঝতে পারে না যে কাদেরকে ভোট দিচ্ছে। মানুষকেও সচেতন হতে হবে। নিশ্চয়ই একদল মানুষ সচেতন, তারা বিভিন্ন রকমভাবে প্রতিবাদ করছেন, প্রতিরোধ করছেন, কিন্তু বাকি বহু মানুষ আছেন যারা এই সম্বন্ধে অবহিতই নন, তাদের কিছু যায় আসে না। এই যায় আসে না যতদিন এই মনোভাব থাকবে, ততদিন আমি বলবো যে ওই মানুষরা সংখ্যায় অনেক বেশি, তারা যে ধরনের শাসক চান সে ধরনের শাসকই পাবেন। এখানে আমি সাধারণ মানুষের সমালোচনা করব। আপনারা কী করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন? কোনো দলকে দিতে হবে না, আরে নোটায় দিয়ে আসুন অন্তত। আমি কোনো দলের হয়ে ভোট চাইছি না, যদিও আমি নিজে বিজেপি করি। আপনাকে কাউকে বাঁচতে হবে না, আপনি নোটায় দিন, দেখিয়ে দিন যে আপনি কাউকে সমর্থন করেন না। তখন দেখা যাবে কি হয়। কি করি তৃণমূল ভোট পায় আমি তো বুঝতেই পারি না। কোন মানসিকতা থেকে তৃণমূলকে ভোট দেওয়া হয়? মানুষেরও অনেক দোষ আছে। মানুষ যে একেবারে আমরা বললাম আর মানুষ চলে এলো, ভালো হয়ে গেল, এটা নয়। বহু মানুষের মেরুদণ্ডই নেই, তারা সামান্য ভয়তেই একেবারে মরে যায়। স্যার, লক্ষ্মীর ভাণ্ডারের কাছে লক্ষ্মীর সম্মান বিক্রি হয়ে যায়। ঠিকই বলেছেন কথাটা, লক্ষ্মীর ভাণ্ডারের কাছে। ঠিক আছে, যদি তাই হবে আমাদের দুর্ভাগ্য। আরও কিছুদিন হয়তো একে সহ্য করতে হবে, যদি না আমি যে আবেদন কেন্দ্রীয় সরকারের কাছে করলাম, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যে 356 এই রাজ্যে এক্ষুনি জারি করা উচিত। কারণ এখানে মুখ্যমন্ত্রী
নিজে দাঁড়িয়ে থেকে এই রাজ্যে হত্যার প্রমাণ লোপাট করেন, অন্য লোককে দিয়ে লোপাট করান, এই রাজ্যে আর বাস করাই যায় না। কালকেই অনেকে আমাকে বলছিলেন, যাদের বাড়িতে ছোট বাচ্চা মেয়ে আছে, হয়তো দূরে পড়তে পাঠাতে হবে, যে আর কি এখানে থাকা যাবে। আমার প্রতিবেশীরাও বলছিলেন, আর কি এখানে থাকা যায়। আপনি ভাবুন তো, একটি মেয়ে তার কর্মক্ষেত্রে নিগৃহীত হলো এবং খুন হলো, একেবারে ভয়ঙ্কর অত্যাচার করে তাকে খুন করা হলো। শহরের প্রাণকেন্দ্রে এরকম একটা হাসপাতাল, এরকম একটা জমজমাট জায়গা, এবং যেখানে প্রতি মুহূর্তে মানুষের আনাগোনা, এটা কে করতে পারে আমাকে বলুন তো? এটা কে করতে পারে? এটা কোনো বিজেপি কর্মীর, কোনো সিপিএম কর্মীর, কোনো এসইউসিআই কর্মীর, তাদের মধ্যে যদি অপরাধী মানসিকতা থাকেও, কারো সেই সাহস হবে যে আমরা একটি ডাক্তারকে কর্মরত অবস্থায় মেরে ফেলব? এটা সাহস হবে শুধু সেই ছেলেগুলোর যারা জানে যে তারা এই কাণ্ড ঘটালে তাদেরকে বাঁচানোর জন্যে মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে আসবেন এবং তাদের বাঁচাবেন। এটাই হচ্ছে। আমরা এটা মেনে নিচ্ছি না, আমরা এর শেষ দেখে ছাড়ব।